প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুখলিসুর রহমান, প্রভাষক রসায়ন পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। আজকের টপিকস আউফবাউ নীতি, হুন্ডির নীতি, পলির বর্জন নীতি। আমরা এর আগের লেকচারে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা তা দেখেছ। কোয়ান্টাম সংখ্যা না হলে আমরা এই তিনটি নীতিকে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো না। যেহেতু আমাদের এখন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানা আছে, এখন আমরা এই আউফবাউ নীতি, হুন্ডির নীতি, পলির বর্জন নীতি কি তা বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আউফবাউ নীতিটি কি? পরমাণুর ইলেকট্রন সমূহ তাদের বিভিন্ন অরবিটালে শক্তির উচ্চ ক্রম অনুসারে প্রবেশ করে, অর্থাৎ ইলেকট্রন সমূহ প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে এবং নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল পূর্ণ হওয়ার পর উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল প্রবেশ করে। কারণ নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল সমূহে ইলেকট্রনের স্থায়িত্ব বেশি। এই জন্য আউফবাউ নিয়ম অনুসারে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে। আমাদের ধারণা, আমরা মনে করি যে প্রথমে ইলেকট্রন প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ এইভাবে প্রবেশ করে, কিন্তু তা নয়। ইলেকট্রন এই ধারাবাহিকতা শুধু প্রথম ও দ্বিতীয় কক্ষপথে ঠিক আছে। ইলেকট্রন যখন প্রবেশ করবে তৃতীয় কক্ষপথ পরিপূর্ণ না হতেই চতুর্থ কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করে। এই নিয়মটি আউফবাউ নিয়ম অনুসারে যখন করা হয় তখন ইলেকট্রন প্রবেশের নিয়মটা ঠিক হয়। তাহলে আমরা এখান থেকে ধারণা নিই যে ইলেকট্রন প্রবেশের নিয়ম হচ্ছে আউফবাউ নিয়ম, ইলেকট্রন বিন্যাসের নিয়ম না। ইলেকট্রন প্রবেশের নিয়ম আউফবাউ নিয়ম। এই জন্য আউফবাউ নিয়মটি লেখা আছে। প্রথমে লেখা আছে 1s ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হলে, তারপর 2s এর পর 2p, তারপর 3s, 3p এর পর 3d পরিপূর্ণ না হয়ে 4s পরিপূর্ণ হলো। 4s পরিপূর্ণ হওয়ার পর 3d পরিপূর্ণ হয়। তাহলে আমরা এই জায়গা থেকে একটি ব্যতিক্রম দেখতে পাচ্ছি যে ইলেকট্রন 3d অরবিটাল পরিপূর্ণ না হতে 4s অরবিটাল পরিপূর্ণ হবে, তারপর 3d তে পরিপূর্ণ। কেন? এখন এই শক্তির উচ্চ ক্রম হিসাব করা হয় প্রতিটি অরবিটালের প্রধান কোয়ান্টাম সংখ্যা ও সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের যোগফল দ্বারা। প্রধান কোয়ান্টাম সংখ্যা ও সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের যোগফল যার কম ইলেকট্রন ওই অরবিটালে আগে প্রবেশ করবে, কারণ ওই অরবিটালের শক্তি কম এবং ওই অরবিটালে ইলেকট্রনের স্থায়িত্ব বেশি। তাহলে প্রথম ব্যতিক্রম আমরা এই জায়গায় এসে পাচ্ছি যে ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করতেছে। এখন দেখি এটা হিসাবটা কি। আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা ও সহকারী কোয়ান্টাম সংখ্যা মানের যোগফল দেখব। এই জায়গাতে প্রধান কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ 3d এর ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 3, এই যে 3d এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 3, আর সহকারী কোয়ান্টাম সংখ্যা d এর জন্য l এর মান 2। তাহলে n প্লাস l এর মান হচ্ছে 3 প্লাস 2 ইকুয়াল 5। এবার 4s অরবিটালের জন্য আমরা হিসাব করি। প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 4, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান অর্থাৎ s এর জন্য l এর মান 0, n প্লাস l এর মান 4 প্লাস 0 ইকুয়াল 4। তাহলে দেখো এই 5 এই 4, প্রধান কোয়ান্টাম সংখ্যা n প্লাস l এর মান এখানে 5, আর প্রধান কোয়ান্টাম সংখ্যা n প্লাস l এর মান এই জায়গাতে 4। তার মানে 4s এবং 3d এর মধ্যে n প্লাস l এর মান 4s এর কম, অর্থাৎ 4s অরবিটালের শক্তি 3d থেকে কম। এই জন্য আউফবাউ নিয়ম অনুসারে ইলেকট্রন 3p পূর্ণ হওয়ার পর 3d পূর্ণ না হয়ে 4s অরবিটাল প্রবেশ করে। এইভাবে ইলেকট্রন প্রবেশের নিয়মটি মূলত আউফবাউ নিয়ম।
তাহলে ইলেকট্রন প্রবেশ করবে প্রথমে 1s, এই সিরিয়াল এখানে দেখো এরোসিন দেওয়া আছে, বৃষ্টির পানির মতো বাঁকা হয়ে পড়তেছে। তাহলে এই নিয়ম অনুসারে দেখা যায় যে প্রথম শক্তি স্তরে একটি অরবিটাল 1s পূর্ণ হলো, তারপরে 2s, 2p, 3s, 3p, 4s, 3d এইভাবে পরিপূর্ণ হচ্ছে। এখন দেখো এখানে আমরা করছি পঞ্চম শক্তি স্তরে, কিন্তু 5টা উপশক্তি স্তরের কথা বলেছি, কিন্তু 5টা উপশক্তি স্তর না দিয়ে আমি 4টি উপশক্তি স্তর দিয়েছি। পঞ্চম শক্তি স্তরে 5টা উপশক্তি স্তর আমি লাস্টে 5g দিয়েছিলাম, যখন কোয়ান্টাম সংখ্যা পড়িয়েছি 5g দিয়েছি। কিন্তু ইলেকট্রন বিন্যাসের সময় দেখো 7p পর্যন্ত ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। 7p পরিপূর্ণ হয়ে গেলে অর্থাৎ 7p তে যখন 6 ইলেকট্রন থাকে তখন মোট মৌলের সংখ্যা 118 হয়ে যায়। তারপরে 119 এবং 120 তম মৌলটি 8s এ গমন করবে। তারপর কোন মৌল আবিষ্কার হলে তা 5g তে গমন করবে। যেহেতু মৌল আবিষ্কার হয়নি, এই জন্য আমরা এই 7p পর্যন্ত ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ দেখায়, 8s এ ইলেকট্রন দেখায় না এবং 5g তেও দেখায় না। এমনকি আমরা জানি f অরবিটাল আছে, কিন্তু 6f অরবিটাল আছে, ইলেকট্রন না থাকার কারণে তাকে দেখানো হবে না। 7d অরবিটাল আছে, ইলেকট্রন না থাকার কারণে দেখানো হবে না। f অরবিটাল আছে, ইলেকট্রন না থাকার কারণেও তাদেরকে দেখানো হবে না। এই জন্য এই আববাউ নিয়ম অনুসারে আমরা 4টে অরবিটালের মধ্যে ইলেকট্রন প্রবেশ দেখাই, তা হলো sp-df। সেটা কি sp-df। আর ইহা মোটামুটি ইলেকট্রন প্রবেশের নিয়ম, কিছু ব্যতিক্রম আছে। এখন দেখো তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসের সময় সব সময় কি এটা আঁকবো এবং ইলেকট্রন বিন্যাস করব? না, প্রয়োজন পড়বে না। তাহলে বই দেখো যে এটাকে প্রথমে রেখে সিরিয়াল ভাবে সবার শেষে 8s আছে। তাহলে এই নিয়মটা হচ্ছে আববাউ নিয়ম। এটাকে মনে রাখার জন্য আমরা এইভাবে পরিপূর্ণ না করে, এইভাবে না লিখে আমরা যদি এইভাবে লিখি, দেখো এটা পড়ার নিয়ম কিন্তু বই লেখা আছে। পড়ার নিয়ম আছে 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4s, নাও 4p, 5s এইভাবে পড়ার নিয়মও উল্লেখ আছে। কিন্তু আমরা যখন আববাউ নিয়ম করব বা ইলেকট্রন বিন্যাস করব, প্রতি ক্ষেত্রে আমরা এই আববাউ নিয়মকে এইভাবে লিখে ইলেকট্রন বিন্যাস করব না, তাহলে অনেক সময় ব্যয় হবে। তাহলে এটাকে মনে রাখার জন্য আমরা যদি এইভাবে হিসাব করি, দেখো আমরা জানি এই আববাউ নিয়মে 4টি অরবিটাল ব্যবহার করা হচ্ছে, সেটা হলো s, p, d, f। এই 4টি অরবিটাল ব্যবহার করা হচ্ছে, আর ব্যবহৃত হচ্ছে না। তাহলে এখন দেখো যদি আমরা এটাকে এইভাবে পড়ি, যাহা বলিব দুইবার বলিব, এটা বললাম s, s, তারপরে এই s এর সঙ্গে আরেকটা ধরে উল্টা দিকে পড়ি, p, s, p, s, তারপর আরেকটা এটার সঙ্গে ধরি এবং উল্টা দিকে পড়ি, এই যে d, p, s, d, p, s, তারপর f কে ধরি এবং উল্টা দিকে পড়ি। দেখো f, d, p, s, f, d, p, s। তাহলে প্রথমে আমরা কি বললাম যে যাহা বলিব দুইবার বলবো, শুধু s কে দুইবার, s, s, তারপরে বলবো যেটার সঙ্গে একটাকে যোগ করলাম ps, ps, দেখো ps, ps, তারপরে এর সঙ্গে আরেকটাকে যোগ করলাম dps, dps, লাস্টে f কে তার সঙ্গে যোগ করলাম fdps, fdps। এই যে ক্রমটাকে লিখলাম, আমরা s এর সামনে 1 দিয়ে শুরু করব, অর্থাৎ প্রথম শক্তি স্তর থেকেই s অরবিটাল আছে। তাহলে এটা 1s, এটা 2s, 3s, 4s, 5, 6, 7, 8, কিন্তু p এর সামনে 2 দিয়ে শুরু করব, কারণ প্রথম শক্তি স্তরে p অরবিটাল নেই। এই কারণে 2p, 3p, 4p,
5p 6p 7p। তারপরে দেখো তৃতীয় শক্তি স্তরে ডি অরবিটাল আছে, তৃতীয় শক্তি স্তরে ডি অরবিটাল আছে, এই জন্য ডি এর সামনে 3 দিয়ে শুরু করব, ডি এর সামনে 3 দিয়ে শুরু করব, তাহলে এই 3d 4d 5d আর 6d। এফ এর সামনে আমরা শুরু করব 4 দিয়ে, কারণ চতুর্থ শক্তি স্তরে এফ অরবিটাল আছে, তাহলে এই 4f আর এই 5f। এখন দেখো আমরা যে নিয়মটা আগে লিখেছি সেটাই কিন্তু আছে, দেখো 1s 2s 2p thrice s thrice p 4s 3d তারপর 4p 5s, এইভাবে ইলেকট্রন প্রবেশ করবে তাদের বিভিন্ন অরবিটালে। এটাই মূলত ইলেকট্রনের প্রবেশের ক্ষেত্রে আউটবাউন্ড। তাহলে এই নিয়ম অনুসারে আমরা দুই একটা উদাহরণ দেখি, যেমন আয়রন এর ইলেকট্রন বিন্যাস। আয়রন 26 1s2 2s2 2p6 thrice s2 3p6 4s 3d। দেখো এই জায়গায় আয়রনের পারমাণবিক সংখ্যা 26, আমরা সিরিয়াল অনুযায়ী 3p তে 6টি ইলেকট্রন প্রবেশ করার পর আরো 2টি ইলেকট্রন আছে, সেই 2টি ইলেকট্রন তাহলে কোথায় প্রবেশ করাবো, এই যে 6 এখানে কত হলো, এখানে 20 হলো, তারপর আরো 6টা ইলেকট্রন আছে, সেই 6টা ইলেকট্রন এখানে গিয়ে প্রবেশ করলো। তাহলে এটা হচ্ছে আয়রনের ক্ষেত্রে ইলেকট্রন প্রবেশের নিয়ম। এখন আসি তার নিচে অবশ্যই ভালো করে লক্ষ্য করবা, ইলেকট্রন প্রবেশের নিয়ম আবহাওয়া নিয়ম, কিন্তু ইলেকট্রন বিন্যাসের নিয়ম n এর মান অনুসারে সাজিয়ে লিখতে হয়। তাহলে আমরা এটাকে বিন্যাস যখন করব n এর মান অনুসারে সাজিয়ে লিখব, তাহলে 1s2 2s2 2p6 thrice 2 thrice p6 thrice d6 4s2। তাহলে দেখো আয়রনের ইলেকট্রন বিন্যাস নিচেরটি উপরেরটি না, কারণ ইলেকট্রন প্রবেশের নিয়ম আবহাওয়া নিয়ম, বিন্যাসের নিয়ম n এর মান অনুসারে সাজিয়ে লিখতে হয়। যখন আমি n এর মান অনুসারে সাজিয়ে লিখেছি, দেখো 4s পরে গিয়েছে, 3d সামনে আসছে, তাহলে n এর মান অনুসারে সাজিয়ে লেখা হলো। কেন সাজিয়ে লিখতে হয়, n এর মান অনুসারে সাজিয়ে লিখলে দেখো সর্বশেষে আছে 4s, তাহলে ইলেকট্রন প্রবেশের নিয়ম আবহাওয়া নিয়ম হলে ইলেকট্রন বর্জনের নিয়ম অর্থাৎ ইলেকট্রন চলে যাওয়ার নিয়ম সর্বশেষ শক্তি স্তর থেকে। তাহলে যদি ইলেকট্রন চলে যায় সর্বশেষ শক্তি স্তর 4s থেকে ইলেকট্রন চলে যাবে, 3d থেকে ইলেকট্রন চলে যাবে না। তাহলে যদি আমরা আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 thrice 2 thrice p6 thrice d6 4s 0। যদি সাজে না লিখি তাহলে ইলেকট্রন অপসারণ করে দিবা, 3d থেকে ইলেকট্রন বিন্যাস ভুল হয়ে যাবে। তার মানে আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস 3d6 4s 0। যদি আয়রন 3+ হয় তখন ইলেকট্রন বিন্যাস এই d থেকে আরেকটি ইলেকট্রন চলে যাবে, 1s2 2s2 2p6 thrice s2 3p6 3d5। এখন ইলেকট্রন বিন্যাস ঠিক হবে। তাহলে আবহাওয়া নিয়মটি মোটামুটি ইলেকট্রন প্রবেশের নিয়ম, ইলেকট্রন বিন্যাস লেখার নিয়ম n এর মান অনুসারে সাজিয়ে লেখা, আর ইলেকট্রন চলে যাওয়ার নিয়ম সর্বশেষ শক্তি স্তর অর্থাৎ সব বাইরে থেকে ইলেকট্রন চলে যাবে, চলে গিয়ে ধনাত্মক আয়নের সৃষ্টি হবে। আরো কিছু ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম আছে, যেমন ক্রোমিয়াম এবং কপার। এখানে ব্যতিক্রম এর মূল কারণ হচ্ছে অর্ধপূর্ণ ও পরিপূর্ণ অরবিটাল অধিক সুস্থিত। যেমন ক্রোমিয়াম 24 ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 thrice s2 3p6 4s3d। তাহলে ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাসে
স্বাভাবিকভাবে আব্বাও নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস করলে 2টি ইলেকট্রন প্রবেশ করে এই জায়গাতে, তারপর 4টি ইলেকট্রন প্রবেশ করে এখানে, কিন্তু এই ইলেকট্রন বিন্যাস ভুল। আব্বাও নিয়ম অনুসারে ঠিক হলেও বাস্তবে ভুল। কেন? আমরা জানি অর্ধপূর্ণ ও পরিপূর্ণ অরবিটাল সমূহ সর্বাধিক সুস্থিত। অর্ধপূর্ণ অরবিটাল বলতে আমরা জানি s অরবিটাল একটি, এর মধ্যে একাধিক অরবিটাল নাই, কিন্তু p অরবিটাল তিনটি, যেমন px py pz এটা আমরা জেনে আসছি। তাহলে p অরবিটাল তিনটি হলে এই p তে 3টি ইলেকট্রন থাকলে এর স্থায়িত্ব বেশি হবে, এবং p তে 6টি ইলেকট্রন থাকলে তার স্থায়িত্ব বেশি হবে। মানে অর্ধপূর্ণ আর পরিপূর্ণ অরবিটাল সমূহ সর্বাধিক সুস্থিত। অর্ধপূর্ণ বলতে এই 3p তে যদি একটি করে ইলেকট্রন প্রবেশ করে এবং তাদের স্পিন একই হবে, এই ইলেকট্রন বিন্যাসটা অন্যান্য ইলেকট্রন বিন্যাস থেকে অধিক সুস্থিত। আর যদি p তে 6টি ইলেকট্রন থাকে তাহলে প্রতিটিতে 2টি করে ইলেকট্রন থাকবে, তাদের স্পিন বিপরীত হবে। এই ইলেকট্রন বিন্যাস এবং এই ইলেকট্রন বিন্যাস অন্যান্য ইলেকট্রন বিন্যাস থেকে সুস্থিত। অন্যান্য বলতে যদি p4 থাকে তার থেকে এই ইলেকট্রন বিন্যাস অধিক সুস্থিত, p5 থেকে ইলেকট্রন বিন্যাসটি অধিক সুস্থিত। এই কারণে বলা আছে যে অর্ধপূর্ণ ও পরিপূর্ণ অরবিটাল সমূহ অন্যান্য অরবিটাল সমূহ থেকে অর্ধপূর্ণ ও পরিপূর্ণ অবস্থায় থাকলে তাদের স্থায়িত্ব বেশি হয়। তার মানে p3 p6 অধিক স্থায়ী, তেমনি হবে d5 ও d10 অধিক স্থায়ী, f7 f14 অধিক স্থায়ী। এই ব্যতিক্রম এর জন্য ক্রোমিয়াম এর এই লাস্ট 4s থেকে একটি ইলেকট্রন 3d তে গমন করে, তখন তার ইলেকট্রন বিন্যাস হয় 4s1 3d5, 4s1 3d5। ঠিক ক্রোমিয়ামের নিচের মৌল মলিবডিনামের ক্ষেত্রে ঠিক একই ব্যতিক্রম আসে। তদ্রূপভাবে আরেকটি মৌল কপার 29 এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s3b। স্বাভাবিক নিয়ম অনুসারে আব্বাও নিয়ম অনুসারে ইলেকট্রন বিন্যাস করলে এখানে একটু এই জায়গাতে নাই, কিন্তু এটা ব্যতিক্রম হয়ে অর্ধপূর্ণ ও পরিপূর্ণ ব্যবহার থাকায় অর্ধপূর্ণ ও পরিপূর্ণ এর জন্য এই জায়গা থেকে অর্থাৎ 4s থেকে একটি ইলেকট্রন 3d তে গমন করে 3d10 পরিপূর্ণ হয়। 1 থেকে 50 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের ক্ষেত্রে 8টি মৌলের ব্যতিক্রম আছে। এই 8টি ব্যতিক্রম মৌলের ইলেকট্রন বিন্যাস তোমরা ভালো করে দেখে নেবা। মোটামুটি আব্বাও নিয়ম অনুসারে এরপরে আমরা অন্য একটা নিয়ম পড়ব, সেটা হচ্ছে হুন্ডের নিয়ম। সেটা কার নিয়ম? হুন্ডের নিয়ম। আর হুন্ডের নিয়মটি আমি বিস্তারিত বলতেছি। 2 নম্বর নিয়ম হচ্ছে হুন্ডের নিয়ম। হুন্ডের নীতি। হুন্ডের নীতিটি মূলত প্রকৃতপক্ষে অরবিটালের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এখন আসি, যেমন নাইট্রোজেন 7 1s2 2s2 2px 2py 2pz। এখন যখন আমরা অরবিটালের নিচে অর্থাৎ p অথবা d এই সমস্ত অরবিটালের নিচে অক্ষ দেই, তখন ইহা অরবিটাল। অক্ষ না দিলে এটা অরবিটাল, এটা উপশক্তি স্তর। তাহলে আব্বাও নিয়ম অনুসারে যে সমস্ত অরবিটাল আমরা বলেছি তা মূলত উপশক্তি স্তর। আর হুন্ডের নিয়ম অনুসারে এই 2px 2py 2pz এটা মূলত অরবিটাল। তাহলে আব্বাও নিয়মে বলছে যে সমস্ত অরবিটালের শক্তি, যে সমস্ত অরবিটালের ক্ষেত্রে না আব্বাও নিয়ম অনুসারে অরবিটাল সমূহের শক্তি হিসাব করা হয়েছে প্রধান কোয়ান্টাম সংখ্যা ও সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের যোগফল দ্বারা। যেখানে যোগফল কম সেখানে শক্তি কম, ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। তাহলে নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে দেখো, প্রথম 4টি ইলেকট্রন প্রবেশ করার পর আরো 3টি ইলেকট্রন রয়েছে,
তাহলে তিনটি ইলেকট্রনকে যদি আমরা এইটাতে দুইটা ইলেকট্রন প্রবেশ করি, এখানে যদি একটি ইলেকট্রন প্রবেশ করি, তাহলে ইলেকট্রন বিন্যাস ভুল হয়ে যাবে। এখানে হুন্ডের নিয়মে বলা আছে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমন ভাবে অবস্থান করে যেন তারা সর্বাধিক বিজোড় বা অযুগ্ম অবস্থায় থাকে এবং তাদের স্পিন একই হয়। তাহলে 2px এর প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 2, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান 1, তাহলে এর যোগফল 3, তেমনি এর যোগফল 3, এর যোগফল 3। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান যোগ করতে হয় না। তাহলে এই জায়গাতে যে তিনটি অরবিটালের শক্তি সমান হওয়ায় ইলেকট্রন বিন্যাস বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের করতে পারে। এই কারণে হুন্ড একটা নিয়ম বলে দিয়েছে। নিয়মটা হচ্ছে যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো সর্বাধিক বিজোড় অবস্থায় থাকবে। আমরা জানি একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে বিজোড় ইলেকট্রন থাকা মানে এখানে বিজোড় বলতে একটি ইলেকট্রন থাকবে। তাহলে 2px এ একটি ইলেকট্রন থাকবে, 2py এ একটি ইলেকট্রন থাকবে, 2pz এ একটি ইলেকট্রন থাকবে। এবং বলা হয়েছে এই যে তিনটি ইলেকট্রন বিজোড় অবস্থায় থাকলো বা অযুগ্ম অবস্থায় থাকলো, লাস্টে আরেকটা কথা আছে, এদের স্পিন একই হবে, অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই হবে। তাহলে এটা পঞ্চম ইলেকট্রনের স্পিন যদি প্লাস হাফ ধরি, ষষ্ঠ ইলেকট্রনের স্পিন প্লাস হাফ ধরতে হবে, সপ্তম ইলেকট্রনের স্পিনও প্লাস হাফ ধরতে হবে। যদি আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যাকে মাইনাস হাফ ধরি, তাহলে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই তিন ইলেকট্রনের স্পিন মাইনাস হাফ ধরতে হবে এই হুন্ডের নিয়ম অনুসারে। তার মানে এখানে এরকম করা যাবে না, যেটা প্লাস হাফ, এটা মাইনাস হাফ, এটা প্লাস হাফ, এইরূপ বলা যাবে না। তাহলে সমশক্তি সম্পন্ন অরবিটালের ক্ষেত্রে যেন বিন্যাস করতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এই কারণে বিজ্ঞানী হুন্ড তিনি মতবাদ ব্যক্ত করেছে যে সমশক্তি সম্পন্ন অরবিটাল হলেই ইলেকট্রনগুলো বিজোড় অবস্থায় থাকবে এবং তাদের স্পিন একই হবে। তাহলে আমরা হুন্ডের নিয়ম অনুসারে বলতে পারি যে নাইট্রোজেন পরমাণুর পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম ইলেকট্রন তিনটির স্পিন কোয়ান্টাম সংখ্যা একই। তাহলে এই হুন্ডের নিয়ম অনুসারে আরো আমরা জানতে পারি যে এই তিনটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যাগুলো কি হবে। এটা পঞ্চম ইলেকট্রন, এর কোয়ান্টাম সংখ্যা দেখো, আমরা যদি E5 পঞ্চম ইলেকট্রন কোয়ান্টাম সংখ্যা লিখি, তো প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 2, প্রধান কোয়ান্টাম। তারপরে সে কিসের মধ্যে আছে, p এর মধ্যে। p এর জন্য l এর মান হচ্ছে 1, কারণ আমরা জানি l এর মান 0, 1, 2, 3 হলে যথাক্রমে s, p, d, f হয়। তাহলে কিসের মধ্যে আছে, p এর মধ্যে আছে। এই জন্য p এর জন্য আমরা কি লিখলাম, a লিখলাম। তারপরে আসি কোন অক্ষ, x অক্ষ। তাহলে আমরা আরো জানি এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের উপর নির্ভর করে। m এর মান শুরু হয় -l থেকে শুরু করে 0 সহ প্লাস l পর্যন্ত। তাহলে এই জায়গাতে দেখো l এর মান মাইনাস, l এর মান 1, l এর মান 1 হলে কি হয়, l এর মান 1 হলে p হয়। তাহলে l এর মান যখন 1 হয়, m এর মান তখন -1, 0, +1 এটা হয়। তাহলে যদি -1 হয়, তাহলে আমরা এটাকে ধরি px অক্ষ, যদি 0 এটা py অক্ষ, আর যদি +1 pz অক্ষ। তাহলে এই অক্ষের জন্য তিনটি মান -1, 0, +1, -1, 0, +1 এই অক্ষের জন্য। তাহলে x অক্ষের জন্য কত হয়েছে, -1। তাহলে m এর মান -1। এবারে সেই স্পিন কোয়ান্টাম সংখ্যা এটা +12। তেমনি ভাবে পরের ইলেকট্রনটির জন্য যদি দেখি E6, তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 2, n এর মান 2, সহকারী কোয়ান্টাম সংখ্যা n এর মান 1। এখন এসে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এই যে দেখো y এর জন্য 0,
তাহলে m এর মান 0, স্পিন কিন্তু প্লাস হাফ হবে, কারণ স্পিন কোয়ান্টাম সংখ্যা একই হবে হুন্ডের নিয়ম অনুসারে। এবার আসি E7 মানে সপ্তম ইলেকট্রন, প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 2, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মান ওই p এর মধ্যে আছে 1, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দেখো z অক্ষের জন্য আমরা +1 ধরেছি, সেই +1, স্পিন কোয়ান্টাম সংখ্যা +1/2। তাহলে এই হুন্ডের নিয়মেই বলা আছে যে সমশক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রনগুলি এমনভাবে অবস্থান করবে তারা সর্বাধিক বিজোড় অবস্থায় থাকবে, স্পিন একই হবে। এই যে লাস্ট স্পিন কোয়ান্টাম সংখ্যা একই হয়েছে। এবার আসি, যদি আমরা নাইট্রোজেন পরমাণুর পরের মৌল অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেন পরমাণুর ইলেকট্রনটি অর্থাৎ অষ্টম ইলেকট্রনটি নিঃসন্দেহে অষ্টম ইলেকট্রন অক্সিজেন 8 এই ইলেকট্রনটি প্রবেশ করবে 2p(x) এ। এখানে দুইটি ইলেকট্রন, এই জায়গাতে দুইটি ইলেকট্রন, তাহলে অক্সিজেন পরমাণুর পঞ্চম ইলেকট্রন এবং অষ্টম ইলেকট্রন 2p(x) অরবিটালে গমন করে। যখনই একটি অরবিটালে দুইটি ইলেকট্রন প্রবেশ করবে তাদের স্পিন অবশ্যই ভিন্ন হবে। তাহলে প্রথম ইলেকট্রনটির স্পিন +1/2 হলে পরের ইলেকট্রনটির স্পিন -1/2 হবে। তাকে বোঝানোর জন্য আমরা যদি এইরকম ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী চিহ্ন দিই তাহলেও কিন্তু বোঝা যায়। তাহলে পঞ্চম ইলেকট্রন স্পিন যদি +1/2 হয়, এটা ষষ্ঠ না, এটা অষ্টম ইলেকট্রন এর স্পিন -1/2 হবে। তেমনি ভাবে অক্সিজেনের পরের মৌল যদি ফ্লোরিন আসে, তার নবম ইলেকট্রন যাবে পরেরটিতে। তাহলে এটা যদি ফ্লোরিন হয়, তাহলে নবম ইলেকট্রন 2p(y) এর মধ্যে, এখানে গিয়ে একটি অরবিটালের মধ্যে যখন ইলেকট্রন দুইটি হলো, স্পিন পরস্পর বিপরীত হলো। এরপর আসি, যদি নিয়ন হয়, মৌলটি যদি নিয়ন হয় তাহলে 10, তখন দশম ইলেকট্রনটি 2p(z) অরবিটাল এখানে গিয়ে তাদের স্পিন আলাদা হবে। এই ছিল হুন্ডের নিয়মের মোটামুটি ধারণা। এছাড়াও হুন্ডের নিয়মের একটি বক্স পদ্ধতি আছে, পদ্ধতিটি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে দেখব যে এই বক্স পদ্ধতিতে এই 1s2, তাহলে 1s অরবিটাল, এটা 2s অরবিটাল, তারপরে 2p অরবিটাল, 1s অরবিটাল একটি, 1s এটা 2s আর 2p অরবিটাল তিনটি। তো এই জায়গায় দেখো এখানে আবহ নিয়ম ফলো করা হয়েছে, হুন্ডের নিয়ম ফলো করা হয়েছে। আবহ নিয়মকে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে প্রবেশ করবে, এই জায়গাতে দুটো ইলেকট্রন প্রবেশ করলো, পরে দুটো ইলেকট্রন এখানে প্রবেশ করবে, তারপরে ইলেকট্রন তিনটি এবং অরবিটালও তিনটি, এটাতে একটা, পরেরটাতে একটি, তারপর একটাতে একটি, অর্থাৎ 2p(x) এ 1, 2p(y) 1, 2p(z) এ 1। তারপরের মৌলটা ইলেকট্রনটা আসলে, যেমন অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে নাইট্রোজেনের মতোই, কিন্তু অষ্টম ইলেকট্রনটি 2p(x) এর বিপরীত স্পিন বিশিষ্ট। এটা যদি 2p(x) হয়, এটা 2p(y) হয়, 2p(z) হয়, তাহলে এই 2p(x) এর পরে যে ইলেকট্রনটি আসবে অবশ্যই প্রথম ইলেকট্রনের বিপরীত স্পিন বিশিষ্ট হবে। এই হচ্ছে আমাদের হুন্ডের নিয়ম। এই হুন্ডের নিয়ম নাইট্রোজেনের যেমন ঠিক নাইট্রোজেনের নিচের মৌল সালফারের ক্ষেত্রে একই, অক্সিজেন না ফসফরাসের ক্ষেত্রে একই, অক্সিজেনে যেমন অক্সিজেনের ঠিক নিচের মৌল সালফারের ক্ষেত্রে একই রকম হয়। তাহলে আমরা এই হুন্ডের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানলাম। এরপর আমরা পড়ব পাউলির বর্জন নীতি বা পলির বর্জন নীতি। পলির বর্জন নীতিটি হলো একটি পরমাণুর দুইটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না।
1 2 4 এটা মনে রাখবা। এটা হচ্ছে 1 হলো একটি মৌলের, 2 হচ্ছে দুইটি ইলেকট্রনের, এরপর হচ্ছে 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না বা একই হতে পারে না। এখন আসি, আমরা জানি একটি ইলেকট্রনের পূর্ণ পরিস্থিতির জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন। একটি ইলেকট্রনের পূর্ণ পরিস্থিতির জন্য 4টি কোয়ান্টাম সংখ্যারই প্রয়োজন। এই পাউলির বর্জন নীতি এক ইলেকট্রন বিশিষ্ট মৌল হাইড্রোজেন এর ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এক ইলেকট্রন বিশিষ্ট মৌল হাইড্রোজেন এর জন্য প্রযোজ্য হয় না। তাহলে এই পাউলির বর্জন নীতি হিলিয়াম থেকে শুরু সকল মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তাহলে আমরা প্রতিটি মৌলের ইলেকট্রন বিন্যাস করে প্রতিটি ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করে দেখব যে পাউলির বর্জন নীতিতে বলা আছে একটি মৌলের দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই না, সেটা আমরা দেখব। তাহলে উদাহরণ হিসাবে বইয়ে হিলিয়াম দেওয়া আছে, আমরা যদি এটা নাইট্রোজেন দিয়ে শুরু করি তাহলে সবচেয়ে বেশি সুবিধা হয়। তাহলে নাইট্রোজেনের 7টি ইলেকট্রন প্রথম অরবিটালে 2টি, তারপর এটিতে 2টি, তারপরে 2px 2py 2pz 1 1 1। এখন দেখো হুন্ডের নীতিতে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সর্বাধিক বিজোড় অবস্থায় থাকে এবং তাদের স্পিন একই হয়, আমরা এটা পড়ে আসছি। তাহলে আমরা যদি এই নিয়ম এখানে প্রয়োগ করি তাহলে সহজেই জিনিসটা বোঝা যাবে। সবার শেষে এই দেখো এই 3টি ইলেকট্রনের জন্য আমরা বের করি, এটা হচ্ছে E5 পঞ্চম ইলেকট্রনের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা, এর মান এটা দেখবো, এর মান কত 2, সহকারী কোয়ান্টাম সংখ্যা এর মান কত p হলে 1 হয়। আরো জানি এই 1 হলে m এর মান -1 0 +1 হয়। তাহলে এটা যদি x অক্ষ, এটা যদি y অক্ষ, এটা যদি z অক্ষ হয় তাহলে সেই অক্ষ অনুসারে এখানে x দেওয়া আছে। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m এর মান কত হবে? m এর মান হবে -1। স্পিন কত হবে? স্পিন ধরলাম +12, এটা -12 ও হতে পারে। তেমনি ভাবে E6 ষষ্ঠ ইলেকট্রন, পরের ইলেকট্রনটির জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা এর মান 2, সহকারী কোয়ান্টাম সংখ্যা এর মান 1, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা y মানে 0, স্পিন কোয়ান্টাম সংখ্যা অবশ্যই +12। কার নিয়ম অনুসারে? হুন্ডের নিয়ম অনুসারে। E7 সপ্তম ইলেকট্রন, এর মান 2, এর মান 1, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা +1, স্পিন +12। হুন্ডের নিয়মে বলা আছে একটি মৌলের 2টি ইলেকট্রন 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে না। তাহলে আমরা পঞ্চম ইলেকট্রন, ষষ্ঠ ইলেকট্রন এই দুটো ইলেকট্রনে দেখি, তারপর অন্য ইলেকট্রনের সাহায্যে মিলাবো। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান একই হয়েছে, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান একই হয়েছে, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান একই হয়েছে, কিন্তু চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান আলাদা হয়েছে। তেমনি ভাবে ষষ্ঠ ও সপ্তম ইলেকট্রন দেখলে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান একই, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান একই, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান আলাদা, স্পিন একই, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান আলাদা হয়েছে। তাহলে যদি স্পিন একই হয় চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু আলাদা হয়ে যায়। তাহলে এই জিনিসটা যেহেতু ক্লিয়ার হয়ে গেল, আরেকটা জিনিস জেনে রাখো যে একটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার সাথে আরেকটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান পুরোপুরি ভিন্ন হতেও পারে, সেটা দেখব কিভাবে? এই জায়গায় দেখি 2s2, এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আছে তৃতীয় ও চতুর্থ ইলেকট্রন, তার মানে E3 এর জন্য যদি আমরা দেখি প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান 2, সহকারী কোয়ান্টাম সংখ্যা n এর মান, এর মান 0 হলে s হয়, এটা 0 হলে m ও দেখো এর মান যদি 0 হয় তাহলে s, এর মান 0 হলে এর মানও 0 হয়। তাহলে এটা 0
0 স্পিন যদি প্লাস হাফ ধরি তাহলে পরের ইলেকট্রনটি E4 প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 2 সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0 চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান 0 স্পিন প্লাস মাইনাস হাফ তার মানে একই অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকলে তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান একই হয় শুধু স্পিন আলাদা হয়। এবারে আমরা যদি প্রথম ইলেকট্রন দুইটির ক্ষেত্রে দেখি মানে E1 এবং E2 দেখি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান প্রথমেই আলাদা মান বলছি এদের সাথে নয় এদের মান 0 m এর মান 0 স্পিন প্লাস হাফ আর একটা স্পিন মাইনাস হাফ। তাহলে আমরা আবরণ নিয়ম অনুসারে এই নাইট্রোজেন পরমাণুর 7টি ইলেকট্রনের প্রতিটি ইলেকট্রনের জন্য 7টি কোয়ান্টাম সংখ্যার মান আমরা নির্ণয় করেছি। একটি ইলেকট্রনের 7টি কোয়ান্টাম সংখ্যার সাথে অপর যে কোনো ইলেকট্রনের 7টি কোয়ান্টাম সংখ্যার মান মিল হবে না। এখন দেখো আমরা যদি এই পঞ্চম ইলেকট্রনের সাথে যদি দ্বিতীয় ইলেকট্রনকে হিসাব করি দেখো একটি কোয়ান্টাম সংখ্যাও মেলে না। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এই জায়গাতে একটু প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এখানে 1 মেলেনি। প্রধান সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান এখানে 1 এই জায়গাতে 0। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান -1 এখানে 0। স্পিন কোয়ান্টাম সংখ্যা +1/2 আর এই জায়গাতে -1/2 অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যাও আলাদা হলো। তার মানে সমস্ত কোয়ান্টাম সংখ্যাগুলো আলাদা হয়ে যেতে পারে। এই কারণে আমি বলেছি যে একটি পরমাণুতে দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই নয় সেটা হুন্ডের নিয়ম, কিন্তু সবগুলো মান আলাদা হতে পারে। সর্বোচ্চ 3টি মান একই হতে পারে। তার মানে যদি আমরা এই প্রথম ও দ্বিতীয় ইলেকট্রন দুটো দেখি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 1 সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 1 চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান 1 শুধু স্পিন আলাদা। এখন এই ছিল পাউলির বর্জন নীতি। তাহলে তোমরা এই 3টি নীতি ভালো করে পড়বা আর সামনে পরীক্ষা আছে তোমরা ভালো করে ইলেকট্রন বিন্যাস সহ নীতি এবং কোয়ান্টাম সংখ্যা সহ ভালো করে পড়ে পরীক্ষার অ্যানসার দিবা ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে লেখাপড়া করো। কোনো সমস্যা হলে আমাদের কন্টাক্ট নম্বর অবশ্যই তোমাদের কাছে আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। ভালো সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।